প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রবলী নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো, আমরা চারটা ক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয়ের সূত্র বিশেষ করে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা মনে রাখব। কারণ হচ্ছে এই সূত্রগুলোর উপরেই তোমাদের পরিমাপ অধ্যায়ের সকল অঙ্কগুলা নির্ভর করছে। তো এখানে 1 নাম্বার সূত্রটা দেখো। 1 নাম্বার সূত্রে বলা হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তো এখানে বর্গ এককটা দেওয়ার কারণ আছে, যদি দৈর্ঘ্য এবং প্রস্থ সেন্টিমিটারে থাকে তাহলে আমাদের বলতে হবে বর্গ সেন্টিমিটার, আর যদি দৈর্ঘ্য এবং প্রস্থ মিটারে থাকে তখন আমাদের বলতে হবে বর্গ মিটার। তো এখানে মনে করি যে এটা একটা আয়তকার ক্ষেত্র। এই আয়তকার ক্ষেত্রের এটা হলো দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তো এই যে ভিতরকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি বের করতে চাই, তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে দৈর্ঘ্য আর প্রস্থটা কি করতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থটা গুণ করতে হবে। তো এর জন্য আমরা বলতে পারি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তো ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি তাহলে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল পাবো। তো এই জন্য আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এবার আসি আমরা পরিসীমাতে। তো দেখো, এখানে বলা হয়েছে যে আয়তকার ক্ষেত্রের পরিসীমারও প্রয়োজন আছে। তা আয়তকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কি? পরিসীমা পরিসীমা বলতে যে এখানে থেকে শুরু করে যে দূরত্বটা অতিক্রম করা হয় চারিধার, সেই চারিধারের দূরত্বটাই হচ্ছে এর পরিসীমা। তো আয়তকার ক্ষেত্রে দুইটা দৈর্ঘ্য থাকে আর দুইটা প্রস্থ থাকে। তা আমরা পরিসীমা সমান লিখতে পারি পরিসীমা সমান দুইটা দৈর্ঘ্য যোগ এই যে দুইটা প্রস্থ, এখানে একটা প্রস্থ এখানে একটা প্রস্থ, তাহলে দুইটা প্রস্থ। তো দুই দৈর্ঘ্য এবং দুই প্রস্থ থেকে আমরা দুই কমন নিব, নিলে পরে আমরা কি পাই, একটা দৈর্ঘ্য থাকে যোগ দুই কমন নিচ্ছি যেহেতু আমাদের একটা প্রস্থ থাকে। তাহলে আমরা বলতে পারি যে আয়তকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দেখো, এই যে আয়তকার ক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে একক দেওয়া আছে। একক বলতে যদি দৈর্ঘ্য প্রস্থটা সেন্টিমিটারে থাকে তাহলে এককের ক্ষেত্রে এখানে সেন্টিমিটার হবে, আর যদি মিটার থাকে তাহলে এখানে মিটার হবে। তো এটা গেল আমাদের আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমার সূত্র। এবার আসি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু গুণ বাহু। তা আমরা জানি যে একটা বর্গাকার ক্ষেত্রের চারটা বাহুই সর্বদাই কি হয়, সমান হয়। তো চারটা বাহু যদি সমান হয়, এই বাহু এই বাহু এই বাহু এবং এই বাহু, চারটা বাহুই কি হবে, সমান হবে। তো সেই ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এই যে বাহু দ্বারা এই বাহুকে যদি গুণ করি, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ যদি গুণ করি তাহলে এর ক্ষেত্রফল পাবো। তাহলে বাহু দ্বারা বাহুকে গুণ করলে কত পাই, বাহু গুণ বাহু। অর্থাৎ এভাবেও লিখতে পারো যে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তো সেই ক্ষেত্রে আমরা বর্গক্ষেত্রের কি পাবো, ক্ষেত্রফল পাবো। এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু। বর্গ একক দেওয়া আছে, তো বর্গ একক মানে কি, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার হবে আর মিটার থাকলে বর্গ মিটার হবে। এখন আসি আমরা এই বর্গক্ষেত্রের পরিসীমাতে। তো বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি, পরিসীমা মানে এই যে চারিধার দিয়ে যে দূরত্ব অতিক্রমটা করা হবে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। তো যেহেতু চারটা বাহুর দৈর্ঘ্যই সমান, সেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা সমান আমরা বলতে পারি যে বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র।
আচ্ছা দেখো, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটা কি আছে। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। তো আচ্ছা, এবার পরবর্তীতে আসি আমরা নাম্বার গ। গ নাম্বারে কি বলছে, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। তো আমরা জানি যে একটা সামান্তরিক ক্ষেত্র কেমন হয়। মনে করো যে এটা একটা সামান্তরিক ক্ষেত্র। এই সামান্তরিক ক্ষেত্রের কি বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার জন্য আমাদের উচ্চতার প্রয়োজন হয়। মনে করো যে এটা হলো উচ্চতা, আর এখানে ভূমির প্রয়োজন হবে। ভূমি হচ্ছে, এটা হলো ভূমি। তো সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা। এই ভূমি আর উচ্চতা যদি আমরা গুণ করি, তাহলে সামান্তরিক ক্ষেত্রের কি পাবো, ক্ষেত্রফল পাবো। তো দেখো, এই যে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, এখানে বর্গ একক দেওয়া আছে। তার মানে কি, যদি মিটার থাকে তাহলে বর্গ মিটার, আর যদি সেন্টিমিটার থাকে তাহলে বর্গ সেন্টিমিটার হবে। এবার আসি সামান্তরিক ক্ষেত্রের পরিসীমাতে। সামান্তরিক ক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, দেখো সামান্তরিক ক্ষেত্রের পরিসীমা 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তো 4 বাহুর দৈর্ঘ্য কোনটা, 4 বাহু কোনটা আসলো, এ একটা বাহু, এ একটা বাহু, দুইটা বাহু, এ একটা বাহু, তিনটা বাহু, আর এ একটা বাহু, 4টা বাহু। অর্থাৎ এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহুর দৈর্ঘ্য যদি পরিমাপ করি, তাহলে আমি সামান্তরিকের পরিসীমা পাবো। তার মানে এখানে সামান্তরিকের পরিসীমা সমান আমরা বলতে পারি 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তো দেখো, সামান্তরিক ক্ষেত্রের পরিসীমা সমান 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, এটা। এর পরবর্তীতে সর্বশেষ যে ত্রিভুজ ক্ষেত্র একটা আছে, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি। তো তোমরা জানো যে ত্রিভুজ ক্ষেত্র, অর্থাৎ এটা হলো ত্রিভুজ ক্ষেত্র। এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের একটা উচ্চতা লাগবে এবং এর ভূমি লাগবে। তো মনে করো যে এটা ভূমি, আর এটা হচ্ছে কি উচ্চতা। তো এর ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করব, তখন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো দেখো, এই যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এবার আসো ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমাতে। তো ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা বলতে, এই যে চারিধার যে 3টা বাহু আছে, 3টা বাহুর সমষ্টি যদি আমি এক জায়গায় যোগ করি, তাহলে আমি ত্রিভুজ ক্ষেত্রের কি পাবো, পরিসীমা পাবো। তার মানে 3 বাহুর সমষ্টি আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তো আচ্ছা দেখো, এই যে ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা সমান 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তো এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ ক্ষেত্রের পরিসীমা। এরপর 3 নাম্বারে আসি। 3 নাম্বারে ঘনক আছে। তো ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল আগে বের করব। মনে করো যে এটা ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল। তো এক পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হলে এটা হলো কি, মনে করো যে দৈর্ঘ্য যদি ক হয় এবং প্রস্থ যদি ক হয়, তাহলে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। তো সেক্ষেত্রে ক দ্বারা ককে গুণ করলে কি হবে, ক স্কয়ার। তো এক পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে ক স্কয়ার। তো এটা দেখো, এই যে ঘনকের এক তলের ক্ষেত্রফল ক স্কয়ার, এক তল বা এক পৃষ্ঠও বলতে পারো। তো এটা হচ্ছে আমাদের ঘনকের তলের ক্ষেত্রফল। এবার আসো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তল বলতে কি বোঝায়, তো ঘনকের সমগ্র তল বলতে 6টা তল থাকে। কিভাবে 6টা তল থাকে, এই যে 6টা তলটা দেখে নাও। তো দেখো এখানে 6টা তল। তো 6টা তল কিভাবে হলো, এই যে উপরের একটা তল আছে, নিচের একটা তল আছে, তাহলে 2টা তল, এই সাইডের একটা তল, এই সাইডের একটা তল, তাহলে কত, 4টা তল। এই যে সামনের একটা তল, আর এই যে পিছনের ওই সাইডের একটা তল, তাহলে কত হলো, 6টা তল।
তো এক তলের ক্ষেত্রফল যদি ক স্কোয়ার হয়, তাহলে 6 তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে 6 ক স্কোয়ার। এটা হচ্ছে কি সমগ্র তলের ক্ষেত্রফল বা 6টা তলের ক্ষেত্রফলের সূত্র। তো আচ্ছা, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6 ক স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের সূত্র, বিশেষ করে পরিমাপ অধ্যায়ে। একটা সূত্র যদি তুমি খুব ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে আশা করি তোমাদের পরিমাপ অধ্যায় থেকে কোনো অঙ্ক প্রবলেম না হওয়ারই কথা। তো প্রিয় শিক্ষার্থীরা, একটা সূত্র তোমরা একটু মনে করে নেবে। আগামী পর্ব থেকে আমরা অনুশীলনের অঙ্কগুলো সমাধান করা শুরু করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে।